আপন মানুষ কখনো পর হয় না, পর কখনো আপন হয় না। কথাটা হয়তো বাস্তব কতটা আমি জানি না, তবে আমার কাছে পুরোটাই উল্টো। পর কোন দিন যে আমার একটা নিজের বোনের মতো হয়ে যেন একটা রক্তের বন্ধন তৈরি হয়েছে, কখনো আমি বুঝতেই পারি না। দিন দিন প্রায় 5 বছর হয়ে গেল, গুনে গুনে বেশ অনেকটা দিনই হলো। তো কখনো ভাবতে পারি না ও আমার এতটা আপন বলে। আজকের ব্লগ ভিডিওতে এই নিয়েই আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো বলে আজকের ভিডিওটা। আজকে আমার অনেক মনটা খুশি, তাই আপনাদের সাথে একটা বড় ধরনের ভিডিও শেয়ার করছি। তবে হ্যাঁ, আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবার কাছে রিকোয়েস্ট করছি, আপনাদের যদি নাও ভালো লাগে একটু দেখে দেবেন প্লিজ। অনেক দিন পর যেহেতু ভিডিওটা দিচ্ছি, জানি না কতটা ভিউজে যাবে, হয়তো ডাউনে হয়ে যাবে। যাই হোক, এই ব্যাপারটা অন্য কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ইভিনিং মাহফুজা ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আমি মাহফুজা সবাইকে স্বাগতম জানাই। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এই ভালো লাগা থেকে একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা যারা ক্লিক করেই ফেলেছেন, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওতে দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে। আর আপনারা আপনাদের সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজ থেকে প্রায় 5 বছর আগেকার কথা, যখন আমি প্রায় 5,000 টাকার মাল নিয়ে নতুন বিজনেসটা শুরু করি। হাতে গুনে কয়েকটা মাল, 15 থেকে 20টা, মানে 1 ঘন্টা লাইভও করতে পারতাম না, যেই জায়গাটায় 30 মিনিটে 15খানা প্রোডাক্ট দেখানো হয়। আজ আমি এক ঘন্টার মধ্যে প্রায় 200টা থেকে আড়াইশোটা প্রোডাক্ট আমি দেখিয়ে ফেলতে পারি। সেখানে 15 পিস, তখন আমি 1 ঘন্টা কভার করতেও পারতাম না। যখন নতুন আমি এই বিজনেস শুরু করি, আপনারা হয়তো আমরা সবাই কম বেশি জেনেই গেছেন এতদিনে, আমার একটা ছোট্ট মতো বিজনেস আছে। তো সেই বিজনেসটা শুরু থেকে আপনাদের সাথে সেই সব নিয়ে আমার কিভাবে জার্নি, কিভাবে বন্ধুত্ব হলো, এইসব নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। এই যে আয়োজন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ভোর 5টা 46 মিনিটে উঠে পড়েছি। আর আসবে আমার একটা একদম অন্তরঙ্গ, একদম পর যে আপন হয় কিভাবে, সেটাই আপনাদের কাছে দেখাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুরু করলাম রান্না বান্না। মানে তখন প্রায়, এখনও কিন্তু অন্ধকার, বাড়িতে সবাই সেহরিকে প্রায় ঘুমিয়েই গেছে। আমি কিন্তু রান্নার তোড়জোড় করছি। তখন আমি আর সেহরি খেয়ে ঘুমাই না। তো আমি রান্না বান্না কার জন্য করছি, সেই সব গল্পে আপনাদের সাথে শেয়ার করছি। তখন ভাবলাম আজকে আমি রুটি করব, হালুয়া করব। তো একটা সময়ের মধ্যে আমার তো কভার হবে না, আমার ঘুমোলে হবে না, আমাকে সব কিন্তু কাজ করতে হবে। তো হ্যাঁ, যে বন্ধুটার কথা আপনাদের সাথে বলতে চাইছিলাম, আমি হয়তো কথাটা একটু ব্যাক করে নিয়েছি। যখন আমার 15টা পিস ছিল, 1 ঘন্টার মধ্যে 30 মিনিটও হতো না, 20 মিনিট থেকে 25 মিনিট আমার কভার হয়ে যেত। বাকি সময় 1 ঘন্টার জন্য মিনিমাম আমাকে লাইভের স্লট বুকিং নিতে হতো। তখন আমি গ্রুপের মধ্যে লাইভ করতাম, মানে কোনো একটা অ্যাডমিন ছিল, 250 350, এখন সেগুলো 450K প্রায় গ্রুপ হয়ে গেছে, ফলোয়ার্স ছিল। সেই জায়গাতে আমাকে মিনিমাম 5টা, মানে মাসে আমি 5টা লাইভ করতাম, সেখানে আমাকে 250 থেকে 350 টাকা পে করতে হতো। পে করে 5টা করতাম, তার উপরে 15 থেকে 20টা প্রোডাক্ট আমি দেখাতাম, যেটা আমি 1 ঘন্টা কভারও করতে পারতাম না। দিনের দিন চলে গেছে, 15-20টার মধ্যে একটাও আমি অর্ডার পাই না। 3 মাস ধরে একইভাবে করেছি। কখনো মাসের যে 5টা লাইভ যে বুকিংটা নিয়েছিলাম, সেই 5টা লাইভও কখনো করতাম না। ভিউজ থাকতো মাত্র 1-2জন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমার বিজনেস আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে, মা বাবার দোয়াতে আমি আজকে অনেক আগিয়ে গেছি। হ্যাঁ, তারপরে আমি বলছি যে 1-2টো ভিউজ থাকতো, তার উপরে আমি সেরকমভাবে কথা বলতেও পারতাম না। কথার মধ্যে একটা জড়তা ভাব, কথা ক্লিয়ার করে বলতে পারতাম না। প্রোডাক্টের ওপরে কীরকম কী ডিমান্ড, কীরকম ফেব্রিক, কীরকম সাইজ, একদম জানতাম না সাইজটা কী থাকতো। পুরো অভিজ্ঞতা ছিল পুরো জিরো। আর জিরো থেকে এখন উপরে অনেকটা উঠে এসেছি। সেই সময়কারে একজন আমাকে হুট করে দেখলাম মেসেজ করছে, যখন আমার বিজনেস 3 থেকে 4 মাস, একটাও অর্ডার পায় না। লাইভ করতাম মাসে 5টা, তার উপরে একটা ভিউজ, কখনো কমেন্টও আসতো না। এবারে তেমনভাবে কথা বলতেও পারতাম না। তখন একটা জড়তা ভাব ছিল, কথার মধ্যে কোনো কথাই ছিল না।
মানে একটা যে মানুষ যে কথা বললে যে একটা ভালো লাগবে, মানুষ যে আটকে যাবে না ওর লাইফটা দেখি, সেরকম একটা জড়তা ভাব। ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক প্রোডাক্ট নেই, একটা পর্দার বা পেছনে আমি দাঁড়িয়ে থাকতাম, সেই সব ভিডিওগুলো না আমার নেই। যদি থাকতো না আপনাদের সাথে আমি শেয়ার করতাম, ডিলিট হয়ে গেছে। হঠাৎ করতে 3 মাস পরে একজনের আবির্ভাব, আমাকে বলছে একজনের ফটো দেখে, আমার 15টা পিসের মধ্যে একটা পিসও না, আর একটা পিস থেকে অন্য কারোর একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে, তোমার কাছে কি এই ড্রেসটা পাওয়া যাবে? তখন আমি ভাবলাম তো আমার কাছে তো এটা নেই, দেখি যদি কলকাতা থেকে আনা যায় একটা। তো তখন বললাম ঠিক আছে, আমি আনিয়ে দেবো, আমি কাস্টমারকে ধরে রাখলাম, আমি আনিয়ে দেবো। তখন উনি এত ভালো মানুষ ছিল, তখন বললো ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করব। তো ওর কাছ থেকে আমি নিচ্ছি না, যার স্ক্রিনশট দিয়েছিল তার কাছে কিন্তু অ্যাভেলেবেল ছিল, সে কিন্তু তার কাছ থেকে নিল না। হুট করেই ওর কী জানি আমাকে যেন ভালো লেগে গেছে, আমি হয়তো ওনার সাথে কথা বললাম, উনিও আমার সাথে কলে কথা বললো ঠিক আছে আমি যেহেতু তোমাকে আনতে বলছি, তুমি তাহলে এনে রেখো, আমি তোমার জন্য অপেক্ষা করলাম। সেই কথা অনুযায়ী আপনাদের দাদাভাইকে আমি বললাম আমাকে কলকাতায় নিয়ে চলো। একটা আমি অর্ডার পেয়েছি, একটা অর্ডার পেয়েছি মানে তখনকারের বিরাট ব্যাপার, 5 বছর আগেকার কথা। একটা তো অর্ডার পেয়েছি, সত্যি কথা বলতে ওই জায়গায় যখন একটা অর্ডার পেয়েছিলাম আমি খুশিতে লাফিয়েছিলাম। তারপর আমি কলকাতা ঘুরেছি, সেই প্রোডাক্টও পাই না, সত্যি একদমই পাই না। তারপর কিছুটা আমি বাড়ি থেকে আরও ইনভেস্ট করি, 15টা পিস, তার মধ্যে একটাও যাচ্ছে না। তারপর আমি আবার ইনভেস্ট করেছি, আমি চেয়েছিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে আমি এই বিজনেসটাকে আমি বড় করব, একটা জেদ ছিল। আমি হার মানি না, হার স্বীকারও করি না, একটাও বিক্রি হয় না, তা আবার অন্য কারোর স্ক্রিনশট নিয়ে আমাকে বলা হলো যে এটা আমাকে আনিয়ে দিও, আমি ওয়েট করব। ওই যে ওয়েট করব বলেছিল না, ওতে আমার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি মানে এসে গিয়েছিল। তখন আমি কলকাতায় ঘুরে দেখেছিলাম আমি হয়তো সেরকম পজিশনে যেতে পারি না, যার থেকে প্রোডাক্ট নিয়েছি উনি কিন্তু হোলসেল না, রিটেল করে, তবে আমি বেশি নিয়েছিলাম, টোটালে কম করেছিলাম। বুঝতে পারছেন আমি কতটা দাম দিয়ে প্রোডাক্ট নিয়েছি। সেখানে ওনাকে এই স্ক্রিনশটটা দেওয়া হলো, বললো আমাকে যে এটা তো ছিল বেরিয়ে গেছে, ব্যাস। ওনাকে এসে আমি বললাম বেশ মনটা খারাপ, একটা আবার অর্ডার পেলাম, তার উপরে প্রোডাক্টটাও পেলাম না। যে মানুষটা আমার জন্য 7 দিন ধরে ওয়েট করে আছে, 7 দিন বলতে যে আজ অর্ডার পেয়েছি যে কাল চলে যাবো এরকম তো ব্যাপার না। আপনাদের দাদা ভাইয়ের আলাদাভাবে কাজ থাকে, আলাদা কিছু ব্যস্ততা থাকে, আমাকে তো সবসময় কলকাতায় নিয়ে ঘোরাটা সম্ভব না। সেই জন্য আমার টাইমটা লেগে গিয়েছিলো প্রায় 7 দিন, তা আবার পেলামও না। তখন ওনাকে ফোন করলাম যে আমি তো এটা পাচ্ছি না। বলছে ঠিক আছে চলো, না পেয়েছো অসুবিধা নেই, আমি নিচ্ছি না, তবে তুমি যদি কখনো পাও আমাকে নক করো। এই জায়গাটা থেকে আমার না বেশ ভালো লেগে গেল। মানে এক তো 7 দিন ওয়েট করলো, তারপরে আমাকে বলছে যদি তুমি কখনো পাও আমাকে নক করো, আমি নেব। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো, আর আমার মধ্যে একটা জেদ চেপেছিল যে এটা কোথায় পাওয়া যায়। প্রচুর আমি ইউটিউব গুগল থেকে ঘেটেছি যে এই ব্র্যান্ডের আমি কোথায় পাবো। তবে একটা সময় যখন আমি খুব আল্লাহকে ডাকতাম, মনে মনে বলতাম আল্লাহ আমাকে কিছু জিনিস পাইয়ে দাও, এটা পাইয়ে দাও। তবে হ্যাঁ, সত্যি বলছি, আল্লাহর কাছে তোমরা যদি মন থেকে চাও, দোয়া করো না, ঠিক পাবে তুমি। আমি অনেক কষ্ট করে একজনের পেয়েছিলাম ওই ব্র্যান্ডেডের, তবে ওই জিনিসটা আমি পাই না। তো ওই জিনিসটা আমি ওনাকে এখনও আনিয়ে দিতে পারি না, তবে পেয়েছিলাম অনেক আগে, তখন আমার বিজনেসটা একটু গ্রোথ এসে গেছে। তারপরও কিন্তু উনি নিয়েছিল। আমি আনানোর পর প্রায় ওনার অর্ডার পর 5 বছর না, 5 মাস পরে এনেছিলাম। 5 মাস উনি ওয়েট করেছিল। মানে আজকে যার গল্প বলছি আর যে আমার বাড়ি এসেছে, ওই মানুষটাই আমার বাড়ি আজকে এসেছে। বুঝতে পারছো যে সত্যি যে পর কীভাবে আপন হয়, হুট করে যে এমনভাবে আপন হয়ে যায় আমি ভাবতে পারি না। উনি পেশাতে হসপিটালের ডক্টর, এমনি নর্মালের মানুষও না, হসপিটাল মানে সরকারি যে হসপিটাল, উনি ডক্টর। ওনার হাজব্যান্ড ওষুধের ডিলার, মানে হোলসেল। যাইতে মানুষও না, বেশ ভালো একটা পজিশানে আছে। তারপর আমি নতুন করে আরও টাকা ইনভেস্ট করি, মাত্র কয়েকটা হাতে গুনে 15 পিস জিনিস নিচ্ছে না, অর্ডার তো আসছে। একটা পজিটিভ মানে আমি পেয়েছিলাম যে একটা অর্ডার আসছে, মানুষ নেবে, তাহলে আমার দেখছে লাইফটা। তখন আমি দাদাভাইয়ের কাছ থেকে আরও কিছু টাকা নিয়ে আমি আরও মাল তুলি, ওই যে রিটেলের কাছ থেকেই নিয়েছি, টোটালে কিছু কম। তো আমি সেরকম কিছু জানতাম না, কোথা থেকে হোলসেল হয় তাও জানতাম না। খুব মানে সত্যি কথা বলতে সংসারের কাজ
যাই হোক ম্যাক করে আমি রান্না করতাম। এনি টাইম আমি কোথায় হোলসেল পাওয়া যায়, কোথায় কি হয়, আমি শুধু ইউটিউব আর গুগল নিয়ে ঘাটাঘাটি করতাম। সত্যি কথা বলতে আমার ওই সময়ের কথা যখন মনে পড়ছে না, তখন ভাবতাম হ্যাঁ, কোনো জিনিস যদি তোমরা জেদ নিয়ে করো যে আমি করবো, তোমরা পারবে। জেদ যদি থাকে, যদি মনের মধ্যে একটা দৃঢ়তা থাকে আমাকে করতেই হবে, পারতেই হবে, অবশ্যই পারবে। আমার নিজের আইডিয়া থেকে, নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, হার মেনো না। হবে না বলে বসে থাকলে একদমই হবে না, হবে, আমার দ্বারা হবে, আমি করেই ছাড়বো। তখন কিছু টাকা আরও ইনভেস্ট করি, 5,000 টাকা, তখন কিছুটা প্রোডাক্ট বার হয়, মানে বাড়ি আবার দেখাই। তো নেক্সট আবার অর্ডার আসে, তো উনি ওখান থেকে আর কিছু অর্ডার করলো না। তো তার মধ্যে যেটা 15 পিসের অর্ডারের মধ্যে থেকে দামটা আমি যে দামে কিনেছিলাম, মনে করো আমি একটা কুর্তি 350 টাকায় কিনেছিলাম, দেখছি একটা কোনো অর্ডার আসছে না, তো আমি সেটা আরেকটু কমিয়ে দিলাম, মানে 330। এখানে আমার 20 টাকা লস করে দিলাম। মহারাষ্ট্র থেকে, মানে ওটা আমার ব্যাঙ্গালোরে গিয়েছিল। ব্যাঙ্গালোর থেকে একজন মানুষ আমার থেকে 3টে কুর্তি অর্ডার করেছিল, জানেন। তারপরে ওখানে উনি শিপিং চার্জ দেবে না ব্যাঙ্গালোরে। আমার ওই প্রোডাক্টটা এমন কিও হয়েছে, ডেলিভারি.comও জানা নেই। একটা দুটো পার্সেল দিলে ওরা তো আমার থেকে বিজনেস করে নেবে। যেখানে আমি 1 কেজি পার্সেল যদি দিই, সেখানে 90 টাকা হওয়ার কথা। আর এখানে যখন আমি প্রথম ওই ব্যাঙ্গালোরে প্রোডাক্ট পাঠাই, ফার্স্ট আমার ব্যাঙ্গালোর প্রোডাক্ট গিয়েছিলো, আমার খুব মনে আছে, হাতে লিখে দিতে হয়েছিল। তো বেশ বড় করে, মানে 3টে একসাথে কুর্তি নিয়েছে, বেশ বড় ওয়েটে আমার কাছ থেকে নেওয়া হয়েছিল। যেখানে আজকের দিনে আমি ব্যাঙ্গালোরে প্রোডাক্ট পাঠালে 1 কেজিতে 90 টাকা, তখনকার দিনে, আজ থেকে 5 বছর আগেকার, 280 টাকা। মানে এদিকে কুর্তিগুলো আমার 20 টাকা করে লস গেল, তার উপরে উনি শিপিং তো দেবেই না। যেহেতু আমি অর্ডার পেয়েছি, অর্ডারটা ছাই না, তার মধ্যে আমি 280 টাকা দিয়ে আবার ওনাকে পাঠাই। এটা কিন্তু আমার বাড়ির লোকে শেয়ার করি না। বাড়ির লোকে যদি এই কথাটা বলতাম, বিশেষ করে আমার হাজব্যান্ডকে যদি বলতাম যে উনি শিপিংটা দেয় না, আর তার উপরে আমি 30 টাকা 20 টাকা সবেতে আমি কম করে দিয়েছি, তখন উনি বলতো প্রোডাক্ট দিয়ে লাভ নেই, এইসব কাস্টমার দরকার নেই। আমি কিন্তু এই কথাটা আমি কাউকে শেয়ার করি না। আমার কাছে তখন টাকা থাকতো, তখন হাতে কিছু আমি জমাতাম, তখন অনেক টাকা জমাতাম, মানে যখন আপনাদের দাদাভাই আমি টাকা দিত, কিছু কিনতে দিত, তখন আমি জমিয়ে রাখতাম। জমাতে জমাতে একটা সময় আমার 10 থেকে 12,000 টাকা মানে প্রায় হয়ে যেত। সেই সব টাকা দিয়ে আমি বিজনেস শুরুটা করি। তো তখন আমি 250 টাকা দিয়ে ওনাকে আমি 280 টাকা দিয়ে আমি ব্যাঙ্গালোরে পাঠাই। আর আপনাদের দাদাভাইকে, বাড়ির সবাইকে দেখাই যে আমি একটা অর্ডার পেয়েছি। তো এতে সবাই খুশি হই। ভেতরের ব্যাপারটা আমি আর কাউকে শেয়ার করি না। আমার মেন হচ্ছে, আমার কেউ যদি অর্ডার করে, যদি লসও হয়, তাও মানে আমার খুশিতে হবে। মানে আমি বিজনেসটা করতে চাইছি, ছাড়তে চাইছি না। যে মনের মধ্যে একটা দৃঢ় ভাব রেখে দিয়েছিলাম আমি করবো। আজ লস হচ্ছে, আগামী দিনে হয়তো আমার যখন নাম ছড়িয়ে যাবে, সবাই আমাকে ভরসা করতে থাকবে, তখন প্রোডাক্টটা সবাই নিতে থাকবে। এই কথা ভেবেই কিন্তু আমি প্রোডাক্টটা পাঠাই। হ্যাঁ, লস খেয়েছি, সত্যি কথা বলতে লস খেয়েছি। যেই টাকার মাল তুলেছিলাম তার হাফে আমি বিক্রি করেছি, পরেও বিক্রি করেছি। তবে এই জায়গায় দাঁড়িয়ে যখন আমি এই জায়গাটায় আছি, এই জায়গাটা আমার তৈরি করতে মিনিমাম লস খেয়ে বাড়ির টাকা দিয়ে প্রোডাক্ট পাঠিয়েছি, একদম কেনা দামের নিচে নেমে গিয়েও প্রোডাক্ট ছেড়েছি নতুন প্রোডাক্ট তোলার জন্য। তবে এর মধ্যে আমাকে অনেক উৎসাহ দিয়েছে, অনেক গাইড করেছে। তো বলতো, মা যা বার করে দাও, ছেড়ে দাও, লস হলেও কিছু টাকা। মাকে এতটা বলতাম না যে অনেকটা লস, তারপর শিপিংটা এতটা যাচ্ছে, এটা আমি কিন্তু কাউকে বলতাম না। এটা আমার নিজের মধ্যে কিন্তু রেখে দিয়েছিলাম। আমি এমনকি মা যেখানে আমাকে এত সাপোর্ট করতো, মাকেও বলতাম না যদি আমাকে কেউ বাধা দেয়, এই ভয়তে। মানে আমি বিজনেস করবো এটাই, কেউ যদি বাধা দেয় তখন আমার নিজেরও মন খারাপ হবে, বা আমাকেও হয়তো সেখানে অনেকে অনেক প্রশ্ন করবে, অনেক কথা বলবে, এই হিসাবে।
তো মাকে বলতাম আজকে এই দুটো বিক্রি হয়েছে, তখন বলবে তুমি যেগুলো কিনেছো কিনা দামে ছেড়ে দাও, আবার নতুন করে প্রোডাক্ট, একই জিনিস তো বারবার তুললে হয় না, মানুষ লাইভে দেখবে যে এই মেয়েটা বারবার একই জিনিস দেখায়, তখন কথাটা কিন্তু সত্যি আমি দেখতাম। হ্যাঁ, একই জিনিস যখন আমি বারবার দেখাতাম তখন কেউ লাইভে থাকতো না, বেরিয়ে যেত, খুব জোর 2 মিনিট দাঁড়াতো, একই জিনিস তো বারবার, স্বাভাবিক, আমরাও কি দাঁড়াবো না, যেহেতু আমার একই জিনিস ভালো লাগে, নিত্য নতুন যখন মানুষ দেখবে তখন একটু আটকে যাওয়া, এই জিনিসটা সুন্দর আছে, এটা তো দেখতে হবে। তখন আমি ওই কী করলাম, কেনা দামের নিচে করে বিক্রি করে দিতাম, আর বিক্রি করতে থাকলাম, মানে এমন দামটা নামাতে লাগলাম যাতে মানুষ দুটো নিতে পারে। টোটালি পুরো লসের খাতায়, লস করে বিজনেসটা শুরু করেছিলাম। মা বলতো কেনা দামে ছেড়ে দাও, নতুন প্রোডাক্ট পেলো, এভাবে কিন্তু উৎসাহ করতো। তো তখন আমি ভাবতাম ঠিক আছে 50 টাকা লস, 100 টাকা লস করেও প্রোডাক্টটা ছেড়ে দিয়েছি, যাতে সেম জিনিস না দেখাতে পারি, কিছু তো আরও উঠে আসবে টাকা, আমি তখন আরও কিছু দুটো জিনিস নিতে পারবো। 1 মাস লাগতো আমার, মিনিমাম 1 মাস তখন লাগতো 5,000 টাকার বিক্রি হতে। আমার বিজনেস যখন একটু গ্রোথ হয়, মানে 6 মাস 7 মাস পর, 7 মাসও অত বলবো ভুল, মানে 1 বছর পর যখন একটু গ্রোথ হয়, তখন 1 মাসে আমার উঠতো 5,000 টাকা। একজনকে অনেক কষ্ট করে হোলসেলে পেতাম, সেই দাদাটাকে আমি খুব আনন্দ সহকারে বলেছিলাম, দাদা আমার 1 মাসে 5,000 টাকা বিক্রি হয়। কারণ দাদাটা না আমার মুখের দিকে ফ্যাল করে তাকিয়েছিল। আমি কথাটা বলার পর যখন উনি তাকিয়েছিল না, মানে হোলসেলার দাদা, আমি দাদা বলতাম, রাজা দাদা বলে, প্রথম ওনার থেকে হোলসেল, মানে ইউটিউব থেকে পেয়েছিলাম, ফ্যাল করে তাকিয়ে আমার তখন লজ্জা পেয়ে যাই, বলছে দিদি একটা সময় আসবে তুমি একদিনে 5,000 বেশি সেল করবে। তখন আমি ভেবেছিলাম সম্ভব, হ্যাঁ আমি পারি 5,000 না, আজ একটা দিনে আমি 20,000 টাকাও সেল করতে পারি, 20-র ওপরে বলতে পারো, এটা আমি কম করেই বললাম। ফেস্টিভ্যাল তো আসলে পারে, মানে পুজো ঈদ হলে তো খুবই বেশি উঠে যায়, কখনো কখনো কম হয়। তো আজ আমি 1 মাসে যেখানে 5,000 টাকা সেল করতাম মাসেতে, একটা মাস পরে আবার নতুন করে প্রোডাক্ট আনতে যেতাম, তো সেখানে আমার খুব আনন্দ লাগতো, বাড়ির সবাই দেখতে পাচ্ছে হ্যাঁ উৎসাহ, বেশ বিজনেসটা তুলছে, আগাচ্ছে, 5,000 টাকা নতুন করে মাল আনতে যাচ্ছি, 5-6 যখন যেরকম হতো, বেশি লাভ করতে পারতাম না, মানে একদম আমি যে হোলসেলে মাল নিতাম তখন, যখন আগে প্রথম শুরু করি তখন আমার কেনা মাল থেকে 30 টাকা কম, যখন আমি আবার হোলসেলার পেলাম, মানে মাসে 5,000 সেল করতে পারছি, তখন আমার পার প্রোডাক্টে থাকতো 20 টাকা থেকে 30 টাকা, এরকম থাকতো, এর থেকে বেশি থাকতো না। তো তখন আমি খুশি, মানে একটা বাড়িতে বসে, আমার তখন মনে হতো একটা বাড়িতে বসে যখন বাড়ির বউ 30 টাকা করে পাচ্ছি, মানে বেশ অনেকটা পাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ির সমস্ত কাজ কিন্তু ছেড়ে নিচ্ছি, যেহেতু বাড়িতে নতুন অতিথি আসবে, 5 বছরের বন্ধু, তো সেই বান্ধবীটা আসবে, এদিকে রান্নাও করছি, এদিকে ঘরগুলো এক এক করে গোছাচ্ছি। চলুন তারপর আবার মেন টপিকে আসি। তো সেই জায়গা থেকে ওই আমার, মানে আজ ও আমাকে, ওর নাম অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা দে, তো ও আমাকে কখনো আমার নাম ধরে বলে না, আমাকে সবসময় ডার্লিং নাই সোনা, আজও পর্যন্ত সোনা, মানে কোনো আমার নাম নেই ওর কাছে, আমার নামটাই হয়ে গেছে ওর সোনা নাই ডার্লিং, ফোনটা করলে প্রথমে সোনা আমি এই জায়গায় চলে এসেছি, আমারও মনের মধ্যে মানে আমার মানে আমার মুখের মধ্যেও হয়ে গেছে সোনা, দুজনকে আমরা সোনা বলে ডাকি, ডার্লিং বলে ডাকি। কেউ যদি বাইরে থেকে মনে করে, যদি শোনে যে এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করছে, তারপর ওর প্রথম অর্ডারটা পেয়ে আমার উৎসাহ লাগে, মানে ওর অর্ডারটা, তারপর কন্টিনিউ যখন আসতে থাকলো ও আমার থেকে নিতে থাকলো, এমনকি অন্যান্য ছেলের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমাকে বললো ডার্লিং এনে দাও, আমার কাছ থেকে ও ব্যাপারটা না খুব ডিফিকাল্ট হয়ে যেত, খুব চাপের ব্যাপার হতো। ও যখন কোনো জিনিস আনতো, একটা সময় 1 সপ্তাহ পর বলতাম, আমি খুঁজতাম খুব, তবে প্রাণপণে খুঁজতাম ওকে আমার, মানে ওর পছন্দের জিনিসটা আনার জন্য। যখন আমি আনতে পারি না তখন আমি বলতাম তুমি ওর কাছ থেকে নিয়ে নাও, ওর মধ্যে ঠিক এমন একটা কথা ছিল, ঠিক আছে করবো না, তুমি যবে আনবে সেই দিন আমি নেব, ঠিক এমনভাবে আমাকে এই কথাগুলো বলতো, আমার না খুব ভালো লাগতো, মানে যেই জিনিসটা একটা বড় সেলার দেখাচ্ছে, সেই জিনিসটা তো আমার পক্ষে এতটা সম্ভব না,
আমি তো এতটা ঘাটগুলো জানি না, মাত্র একটা ইউটিউব খুঁজে খুঁজে একজন হোলসেলারকে পেয়েছিলাম, যেটা তার কাছে থাকতোই না, কখনো কখনো এক একটা থাকতো, কখনো থাকতো না। ওই জায়গাটা দাঁড়িয়ে বলতাম, তোমার যেহেতু পড়ার শখ, তুমি ওটা ওর কাছ থেকে নিয়ে নেবো। বলছে দরকার নেই আমার পড়ার, তোমার কাছ থেকেই নেব। তারপর দিনে দিনে ও ফোন করতো, কথা বলতো, আমাকে শেখাতো, তুমি এইভাবে কথা বলবে, এইভাবে কথা বলবে, কমেন্টগুলো করবে। আমি ওর কাছ থেকে অনেক কিছু সাপোর্ট পেয়েছি, ওর অর্ডার। তারপরে আজও পর্যন্ত পুজোতে মাসি, তারপরে ওর সমস্ত কিছু রিলেটিভ, ওর সব যাতায়াতের জিনিস, মানে ও ডিউটি যায় আমার প্রোডাক্ট পরে, ওর মানে আলমারি শুধু আমার প্রোডাক্ট। আজ ও মিনিমাম পুজোর সময় নিজেই শপিং করে 20 থেকে 25 হাজার আমার কাছ থেকে, আর অন্য কারোর থেকে একটাও নেয় না। যদি কোনো জিনিসটা ভালো লাগে আমাকে বলবে যে এই জিনিসটা তুমি আমাকে আনিয়ে দাও, আমি নেব। যদি আনি ভালো, না আনি ওর মনের মধ্যে এটাই শুয়ে যায়, ঠিক আছে তুমি যবে আনবে সেদিন নেব, আর হয়তো আনতে পারলাম না, মানে ও কিনবেই না, আর পড়াই হলো না। এইরকম একটা ওর প্রথম অর্ডার থেকে সাপোর্ট পেয়েছি, আজও পর্যন্ত ও অনেক ভালোবাসে। আজ যে এই যে আয়োজন, এই যে বাড়ির গোছানো, তারপরে খুব ভালো করে ডেকোরেশন করা, তারপর ওর জন্য শরবত করা, ওর জন্য হালুয়া রুটি, সব কিন্তু ওর জন্য, একটা না নিজের বোনের মতো। ও যে একটা দিন দিন না যে আমার মানে বোনের জায়গাটা নেবে, আমি কখনো ভাবতে পারি না। কখনো কখনো ফোনও এমন করেছে, এমন ব্যস্ততার মধ্যে কল রিসিভ করতে পারে না, কখনো রাগও করে না, বলতো যে তুমি হয়তো ব্যস্ত থাকো। ও ডিউটিতে যায়, সকাল 8টায় বেরিয়ে যায়, সন্ধে ঠিক না 2টোর সময় আসে। তো এই সময় ফোন করে, ওর বাবু হলো, মানে আমার বাবুদের জন্য ঈদেতে টাকা পাঠাবে, আমার জন্য জামা পাঠাবে, আবার আমিও ওদের জন্য পাঠাবো। এখন মানে যদি বলি হিসেব মতো, সত্যি কথা বলতে বোনেদের থেকেও অনেকটা বেশি জায়গা নিয়েছে, দেখতে পাচ্ছ। মানে আমাকে দেখে ও আমাকে আগে জড়িয়ে নেবে, ওর হাতে ব্যাগ ছিল বলে তাই। যখন আমার আর একটা সময় স্টেশনে ওর সঙ্গে দেখা করি, ওর শ্বশুরবাড়ি হচ্ছে হুগলি জেলা, সেখানে আমার জন্য সোনার চেন হার পর্যন্ত এনেছে, মানে সোনার হার। আমি ওকে আংটি দিয়েছি, আমি ওর মতো হয়তো পারি না, ও একটু বেশি সব কিছুতে দেয় আমাকে। আমি যতটা পারি আমার বিজনেস থেকে আমি ওকে দিই, ওকে মানে ওর পুজোতে আমি গিফট করি, ও আমাকে করে। এই যে সেই যায় মানে মানুষটা। এসে আমার জায়গায় আমার সঙ্গে এসে এত ভালোভাবে একসাথে বসে জড়িয়ে ধরা, তারপরে ফটো তোলা, মানে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে ওর সাথে আমার কতটা একটা টান, মনে হবে যেন একটা রক্তের সম্পর্ক। যদি রক্তের সম্পর্ক থেকে যদি বেশি কিছু হয়ে থাকে, ওর সাথে সেরকম। আমি এই যে এর জন্য নাস্তা বানিয়েছি। তো আপনার সাথে আজকে আমার বিজনেস, আমার বান্ধবীর সাথে কিভাবে পরিচয়, কিভাবে তার একটা অর্ডার পেয়ে আমি নিজেকে অনেক পজিটিভ মনে করলাম বা বিজনেসের প্রতি আগ্রহ বাড়লো, সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আজকে আমি ওর জন্য ভাত করলে ভালো হতো, দুপুরবেলা আমি এরকম টিফিন দিচ্ছি। সত্যি কথা বলতে রোজা মাস, ও হয়তো ওর মাসির বাড়ি ছিল নিমন্ত্রণ, কিন্তু আমার বাড়িতে শুধু দেখা করে যাওয়ার কথা, যে তুমি রোজা রেখেছি, আমাকে বলছে তুমি রোজা রেখেছো, কিছু করবে না, আমি শুধু তোমার সঙ্গে জাস্ট দেখা করে চলে আসবো। এই ফার্স্ট টাইম আমার বাড়িতে আসছে, আমার এত ভালো লাগছে কি বলবো, বলার মতো না। তো এতটা ভালো লাগছে। তো এই হচ্ছে সেই মানুষটা, তো এই হচ্ছে উনি দাদা, আর এই বাচ্চা। আমাদের যখন বন্ধুত্ব হয় বাচ্চা, তখন সেই সবে নতুন বিয়ে হয়েছে, 1.5 বছর থেকে 2 বছর বিয়ে হয়েছে, বাচ্চাটা এখন 2 বছর, মানে আমাদের 5 বছরের রিলেশান, মানে বন্ধুত্ব এই আর কি। তো আমার ভিডিওটা আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আমি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগলো। আমার ভিডিওটা সত্যি আজকে অনেকটা বড় লং হয়ে গেল। আমার বিজনেস সূত্র থেকে আমার এই যে বান্ধবী, মানে ওকে আমি কখনো চিনতাম না, একটা বিজনেস সূত্র থেকে ওকে পরিচয় বা ওর সাথে চেনা জানা। তো সেই জায়গা থেকে তো ওদের কি মিল দেখতে পাচ্ছি। আমি তো এই জায়গাটা আমি ভিডিও করতে করতে আমি দেখলাম দুজনকে খাইয়ে দিচ্ছে, স্বামী স্ত্রীর সঙ্গে, মানে ওদের হাজব্যান্ড ওয়াইফ খুব মিল। আর এরা এই মানুষ দুটো এত ভালো,
মানে মানে অমায়িক, যাকে বলে অমায়িক, মনে কোনো প্যাঁচ নেই, অনেক সরল টাইপের, মানে কি বলবো। আচ্ছা, আমার যে ডার্লিং যে এটা দাঁড়িয়ে আছে, ও হচ্ছে বাড়ির একটাই আদরের মেয়ে, 3 মাসই রেলের সার্ভিস করে দাদা, তো এই পজিশানে। তো এত বড় লোক ফ্যামিলির মানুষ, তো একটা অহংকার নেই, একটা মানে একটা কি বলে না, একটা থাকে না একটু খ্যামর থাকে টাকা পয়সা থাকলে, ওর মধ্যে কিছুই নেই। পুরো নর্মাল সাদাসিধে মানুষ, কেউ বলবে না যে ওই মানুষটা এই পজিশানে, দেখে মনেই হবে না যে ও একটা মানে ডক্টরি চাকরি করে হসপিটালে, এরকম। তো আমার ছোট একটা গিফট ছিল ডার্লিংয়ের জন্য। ও আমাকে জানো মানে বলছে আমি এইসব গিফট করে দিচ্ছি, বলছে কেন দিচ্ছ, কি বকাবকি করছে বাবুটার। এই যে জামা, এটা গ্রিনের সাথে পিঙ্ক, এই জামাটা আমি ভেবেছিলাম জামাটা হয়তো ছোট হয়ে যাবে, আমি মেপে দেখছিলাম জাস্ট, কিন্তু না, ঠিকই আছে। তো কালারের সাথে আমি এখানে ডার্লিংকে জিজ্ঞাসা করছিলাম যে কালারের সাথে তোমার পছন্দ হয়েছে কি না। তো আরেকটা জিনিস, এখানে কাকিমাকে বলেছিলাম যে আজকে লাইভ আছে আসো, হয়তো কাকিমার একটু পায়ে চোট মতো, সহজ হয়তো বললে আসতো না, কিন্তু তখন কাকিমা যেই এসেছে তো ডার্লিং দেখে খুশি হয়ে গেছে। এমনি ডার্লিং আমাকে বললো যে কাকিমাকে ডাকো, দেখবো। আর এটা হচ্ছে ডার্লিংয়ের গিফট, আমি এটা প্লাজো সেট, প্লাজো কটনের মধ্যে আমি দিয়েছি, এটা ডার্লিংয়ের গিফট দিয়েছি। আরও একটা দিয়েছি, আমি যেরকম ইয়েলো কালার পরে আছি এটাও দিয়েছি। তো এই মানুষটা নিয়ে যত বলবো তত কম হবে, এতটা ভালো মানুষ, কি বলবো। তারপর যাবার সময় এক তো হলো, যাবার সময় বাবুদের জন্য কিছু আনতে পারে না বলে আবার বাবুদের জন্য ঈদের টাকা আমায় দিয়ে যায়, এরকমটা কেউ করে? দাদা আমায় বকা দেয় আমি নিই না বলে। দাদা বলছে যে তুমি কেন নেবে না, আমরা তো কিছু কিনতে পারি না, ঈদের সময় তো তোমাদের জামা কাপড় দেওয়া নিয়ম, প্রতিটা বছর আমাকে দেবে, তার সাথে বাবুদের জন্য 4-5 হাজার টাকা পাঠিয়ে দেবে বাবুদের জন্য কেনার জন্য। মানে সত্যি বলতে অন্য লেভেলের। আজ মানে এই যে দেওয়া নেওয়াটা ব্যাপার না, মানে ওদের মন এতটা ভালো, এতটা মানে